হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রনি হালদার। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা উদাহরণ নাম্বার ৩, যেটা হচ্ছে ৩ ঘরা নগদান বই সম্পর্কিত আলোচনা। তাহলে চলুন চলে যাই আমাদের উদাহরণ নাম্বার ৩-এ। উদাহরণ নম্বর 3-এ 2017 সালের মার্চ মাসের নিম্নোক্ত লেনদেনসমূহের ভিত্তিতে আলী অ্যান্ড ব্রাদার্সের 3 ঘরা নগদান বই প্রস্তুত করো, এটা বলা হয়েছে। অর্থাৎ 1 থেকে 31 তারিখ পর্যন্ত এইখানে কিছু লেনদেন দেয়া আছে, যেই লেনদেনগুলির ভিত্তিতে আমরা 3 ঘরা নগদান বই প্রস্তুত করব। তাহলে প্রথমেই দেখে আসি 3 ঘরা নগদান বইটা দেখতে কেমন, অর্থাৎ 3 ঘরা নগদান বইয়ের ছক। আমরা জানি 3 ঘরা নগদান বই হোক বা 2 ঘরা নগদান বই হোক বা 1 ঘরা নগদান বই হোক, দুটোরেই আমরা তিনটেই আমরা টি ছক অনুসরণ করে আমরা টি ছক অনুসরণ করি সবসময়। হ্যাঁ, যার বাম পাশ হচ্ছে ডেবিট পাশ এবং ডান পাশ হচ্ছে ক্রেডিট পাশ। এবার 1 ঘরা নগদান বইয়ে টাকার ঘর থাকে একটি, 2 ঘরা নগদান বইয়ে টাকার ঘর থাকে 2টি এবং 3 ঘরা নগদান বইয়ে টাকার ঘর থাকে 3টি। এটুকুই হচ্ছে মূলত পার্থক্য। অর্থাৎ এখানে তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা এই পর্যন্ত 1, 2, 3 যে এই 3 ঘরা নগদান বই, 1 ঘরা বা 2 ঘরা নগদান বই সবগুলিতেই সেম তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম্বার, খতিয়ান নাম্বার। এবারে এক ঘরা নগদান বইতে ছিল শুধুমাত্র আমাদের একটি টাকার কলাম, 2 ঘরা নগদান বইতে 2টি টাকার কলাম ছিল, নগদ টাকা এবং ব্যাংক টাকা, এবং 3 ঘরা নগদান বইতে শুধু বাড়তি যেটা আসলো সেটা হচ্ছে বাট্টার একটা কলাম থাকবে। তো ডেবিট পার্শ্বে বাট্টার কলামটা হবে প্রদত্ত বাট্টা, আর ক্রেডিট পার্শ্বে আমাদের বাট্টার কলামটা হবে প্রাপ্ত বাট্টা। এইটুকুই হচ্ছে পার্থক্য। তার মানে বাম পাশ হচ্ছে ডেবিট, ডান পাশ হচ্ছে ক্রেডিট, পার্থক্য শুধু বাট্টার ঘরে। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি উদাহরণ নাম্বারটিতে চলে যাই এবং আমরা প্রত্যেকটি লেনদেন একে একে অ্যানালিসিস করব, কোনটা কোন ধরনের লেনদেন সেটা অ্যানালিসিস করে আমরা তারপরে হচ্ছে মূল সমাধানে যাব। মার্চের 1 তারিখে বলা হয়েছে হাতে নগদ 9,300 টাকা। অর্থাৎ মার্চ মাস যখন সে শুরু করলো তখন নগদ টাকা হাতে 9,300 টাকা নিয়ে শুরু করেছে এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ব্যাংক জমা সাধারণত ডেবিট উদ্বৃত্ত হয় যদি সেটা ব্যাংকে আমার ব্যালেন্স থাকে। হ্যাঁ, কিন্তু যদি লেখা থাকে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ক্রেডিট, তাহলে এর অর্থ হচ্ছে যে ব্যাংকে আমার লোন নেওয়া আছে বা ব্যাংকে আমার ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা আমি তুলি। তার মানে এখানে লোনের একটা বিষয় থাকে, একটা দায়ের একটা বিষয় থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি লেখা থাকে ব্যাংক ক্রেডিট উদ্বৃত্ত অথবা ব্যাংক জমাতিরিক্ত, তাহলে এটাকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে আমরা ক্রেডিট পার্শ্বে দেখাই। ঠিক আছে, কিন্তু যদি লেখা থাকতো শুধু ব্যাংক জমার পরিমাণ বা ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে কিন্তু আমরা ডেবিট পার্শ্বেই লিখতাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যালেন্স বিডি নামে যাবে। ব্যালেন্স বিডি নামে হাতে নগদ, যেহেতু আমার হাতে নগদ আছে একটা সম্পদ, সুতরাং এইটা যাবে ডেবিট পার্শ্বে নগদের কলামে, আর ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত যেহেতু একটা দায়, এইটা যাবে আমার ক্রেডিট পার্শ্বে ব্যাংকের কলামে। দ্যাটস ইট। এবারে আসি মার্চের 5 তারিখে বলা আছে আশরাফ ট্রেডার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 5,000 টাকা। এইখানে একটা বিষয়, এখানে বলা আছে কি ব্যাংকে জমা দান মানে ব্যাংকে জমা দিয়েছে। এবারে বিষয়টা হচ্ছে আমরা জানি ব্যাংকে টাকা জমা দিলে সেটা কন্ট্রা এন্ট্রি হয়, অর্থাৎ ডেবিট পার্স এবং ক্রেডিট পার্স উভয় পার্শ্বে যায়। কিন্তু আমাকে দেখতে হবে সেইটা কোন ধরনের জমা। আমি যদি ক্যাশ বাক্স থেকে বা ক্যাশ থেকে আমি সরাসরি ব্যাংকে জমা দিই, তাহলে সেইটার ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি হয়। কিন্তু অন্য কোনো থার্ড পার্টি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করে, সেক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি হয় না। কেন হয় না? কারণ এখানে আশরাফ ট্রেডার্স আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছে। কেন জমা দিয়েছে এটা আমার আগে বুঝতে হবে। কারণ আমি কোনো এক সময় হয়তো আশরাফ ট্রেডার্সের কাছে পণ্য বিক্রি করেছিলাম, এখন সেই পণ্য বিক্রয় বাবদ যে টাকাটা সেটা সে আমার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দিয়ে দিয়েছে। সুতরাং আমার ক্যাশ বাক্স থেকে কিন্তু কোনো টাকা চলে যায়নি।
যে কারণে এটা কন্ট্রা-এন্ট্রি হবে না। হ্যাঁ, এটা হবে প্রাপ্তি, অর্থাৎ আমরা যে পাশে প্রাপ্তি দেখাই ডেবিট পার্শ্বে, সেই পার্শ্বে ব্যাংকের ঘরে 5,000 টাকা বসবে। ওকে, এবারে 7 তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে। আমরা আগেই পড়েছি যে ব্যক্তিগত প্রয়োজন কথা যদি উল্লেখ থাকে বা মালিক তার নিজের প্রয়োজনে যদি কোনো টাকা উত্তোলন করে তাহলে সেটা কন্ট্রা-এন্ট্রি হয় না। কিন্তু যদি ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করে অথবা যদি উল্লেখ না থাকে ব্যক্তিগত প্রয়োজনে, তাইলে আমরা ধরে নিই যে এটা ব্যাংক থেকে টাকাটা ক্যাশে চলে আসছে, ক্যাশ বাক্সে বা আমাদের নগদ যে বিষয়টা থাকে সেখানে চলে আসছে। এরকম হলে সেটাকে আমরা কন্ট্রা-এন্ট্রির আওতাভুক্ত করি। তার মানে এইটা কন্ট্রা-এন্ট্রি নয়। তাহলে বিষয়টা কি হয়েছে, টাকা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে গেছে, তাহলে যদি চলে যায় তাহলে প্রদান করলে কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংকের পার্স থেকে ক্রেডিট পার্সে ব্যাংকের অ্যাকাউন্টে 2,000 টাকা লিখে দিতে হবে। আচ্ছা, এটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। মার্চের 9 তারিখে বলা আছে 6,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে 6,400 টাকার চেক প্রাপ্তি। তার মানে কি হয়েছে, আমি আরাফাত ট্রেডার্সের কাছে 6,500 টাকা পেতাম, কিন্তু তার সাথে আমার একটা নেগোসিয়েশন হয়েছে বা একটা দর কষাকষি হয়েছে, যাতে তাকে আমি বলে দিয়েছি ঠিক আছে তুমি 6,400 টাকা দাও, তোমার 6,500 টাকার যে দেনা আছে সেটা পুরোপুরি নিষ্পত্তি হয়ে গেল বা কাটছাট। হ্যাঁ, তার মানে এই 100 টাকা বাকি, এই 100 টাকা কী করলাম, আমি 100 টাকা কিন্তু তাকে আমি ছাড় দিলাম, তার মানে বাটটা প্রদান করলাম, তাকে আমি ডিসকাউন্ট দিলাম। তাহলে 6,400 টাকা তো আমি চেক পেয়েছি, তার মানে আমার ব্যাংকে টাকাটা বাড়বে। তো পেয়েছি যেহেতু প্রাপ্তি, সুতরাং এই প্রাপ্তিটা কোন পার্শ্বে বসবে, ডেবিট পার্শ্বে ব্যাংকের কলামে 6,400 টাকা, আর 100 টাকা যেটা আমি ছাড় দিয়েছি সেটা বাট্টার ঘরে বসবে। মার্চের 13 তারিখে বলা আছে পণ্য ক্রয় করলে কি খরচ হয়, অর্থাৎ টাকা চলে যায়। তো টাকা যদি চলে যায় তাহলে আমরা ক্রেডিট পার্শ্বে বসাই। তো নগদ টাকা দিছে 2,000 টাকা, নগদের ঘরে বসাবো, চেক দিয়েছে 1,000 টাকা, চেকের ঘরে বসাবো, এটা একটা প্রদান। 2,200 টাকার দেনা চেকে পরিশোধ করে 200 টাকা বাট্টা পাওয়া গেল। অর্থাৎ আমার কাছে একজন 2,200 টাকা পেত, আমি তাকে বললাম যে ভাই আমি 2,000 টাকা তোমাকে দিচ্ছি, 200 টাকা আমি দিতে পারবো না, 200 টাকা আমাকে ছাড় দাও বা 200 টাকা আমাকে বাট্টা দাও। তাহলে আমি কি করলাম, আমার টাকা চলে গেল কত, 2,000 টাকা প্রদান, ঠিক আছে, আর 200 টাকা আমি বাট্টা পেলাম, তার মানে বাট্টা প্রাপ্তি 2,000 টাকা। তার মানে ক্রেডিট পার্শ্বে ব্যাংকের কলামে 2,000 টাকা বসবে আর বাট্টার কলামে 200 টাকা বসবে। মার্চের 21 তারিখে বলা আছে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন 10,000 টাকা। মালিক এখানে ব্যক্তিগতভাবে, এটা একটা বিষয়, মালিক কিন্তু তার প্রতিষ্ঠান থেকে ব্যাংকে জমা দেয় নাই, অর্থাৎ ক্যাশ বাক্স থেকে ব্যাংকে জমা দেয় নাই, তাহলে হচ্ছে আমরা একে কন্ট্রা-এন্ট্রি করতাম। কিন্তু এখানে বলেছে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন, তার মানে বিষয়টা কি, মালিক ইনভেস্ট করলেন আরও, অর্থাৎ মূলধন হিসাবে প্রতিষ্ঠানে জমা দিলেন ব্যাংকের অ্যাকাউন্টে, প্রতিষ্ঠানের ব্যাংকের অ্যাকাউন্টে মালিক টাকা জমা দিলেন ব্যক্তিগতভাবে, তার মানে এটা কিন্তু একটা মূলধন। তো মূলধনটা কি পেলো, প্রতিষ্ঠান পেলো, তার মানে প্রাপ্তি, ঠিক আছে। ডেবিট পার্শ্বে মূলধন নামে ব্যাংকের কলামে 10,000 টাকা ঢুকবে। মার্চের 24 তারিখ বলা আছে আরাফাত ট্রেডার্স হতে প্রাপ্ত 9 তারিখের জমাকৃত চেক প্রত্যাখ্যান, অর্থাৎ ডিজনার হয়েছে, চেকটি ডিজনার। আমি আরাফাত ট্রেডার্সের নিকট থেকে 9 তারিখে যে 6,400 টাকার চেক পেয়েছিলাম সেই চেকটা আমি ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু যে কোনো কারণে এই টাকাটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি। কেন ঢোকেনি, হয়তো দেখা গেছে আরাফাতের যে ব্যাংক অ্যাকাউন্ট যেখান থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে টাকাটা, তার অ্যাকাউন্টে হয়তো পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, অথবা সিগনেচার মিলে না, অথবা যে কোনো সমস্যার কারণে আমার যে ব্যাংক সেই চেকটা প্রত্যাখ্যান করে দিয়েছে যে এই চেকটা আপনার অ্যাকাউন্টে জমা করা সম্ভব নয়।
এখন এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে এই যে ৬০০০ টাকা পাওয়ার সময়ে আমি যেই এন্ট্রিটা দিয়েছিলাম তার বিপরীত এন্ট্রিটা হবে, অর্থাৎ একটা বিপরীত দাখিলা আমাকে দিতে হবে। অর্থাৎ ৬৪০০ টাকা যখন আমি চেক পেয়েছি তখন আমি ডেবিট পার্শ্বে ব্যাংকের ঘরে লিখেছিলাম, এবারে এটা ক্রেডিট পার্শ্বে ব্যাংকের ঘরে লিখতে হবে। মার্চের ২৭ তারিখে বলা আছে বেতন খরচ প্রদান করতে হয়, তাহলে নগদে ৩০০০ টাকা নগদের ঘরে প্রদান পার্শ্বে যাবে, এবং ভাড়া চেকে পরিশোধ, ভাড়াও একটা খরচ, এটা দিয়েছি চেকে, তাই ক্রেডিট পার্শ্বে ব্যাংকের ঘর থেকে কমে যাবে। ব্যাংক সুদ ধার্য করলো ৪০০ টাকা, সুদ ধার্য করলো, তার মানে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেইখানে এই যে ১ তারিখে যেটা ব্যালেন্স বিডি অর্থাৎ ক্রেডিট উদ্বৃত্ত, তার মানে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, সেই লোনের এগেনস্টে ব্যাংক সুদ কেটে নিয়েছে ৪০০ টাকা, তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪০০ টাকা কমে যাবে, এটা আমাদের প্রদান। আচ্ছা, এবারে বিষয় হচ্ছে আমি যে ডেবিট পার্শ্বে টাকার কলামে লিখব টাকাগুলি, কোনো টাকা ডেবিট পার্শ্বে কোনো টাকা ক্রেডিট পার্শ্বে লিখব, কিন্তু বিবরণের যে ঘরটা আছে অর্থাৎ প্রদান এবং প্রাপ্তির যে কলামটা আছে সেই কলামে আমি কি লিখব, সেই কলামে লিখব হচ্ছে আমার মার্চের ৫ তারিখে আমি লিখব আশরাফ ট্রেডার্স, ৭ তারিখে উত্তোলন, ৯ তারিখে আরাফাত ট্রেডার্স, ১৩ তারিখে ক্রয়, ১৯ তারিখে পাওনাদার হিসাব, কারণ এইখানে কার কাছ থেকে আমি পেয়েছি তার কোনো নাম নেই। যদি তার নাম থাকতো যে মিস্টার এক্সের কাছ থেকে পাওয়া গেল তাহলে মিস্টার এক্সের নাম লিখতাম, যেহেতু এখানে কারোর নাম নাই এই জন্য আমরা পাওনাদার হিসাব লিখব। তারপরে মালিক ব্যক্তিগতভাবে যেহেতু জমা দিলেন এটাকে মূলধন হিসাব লিখব। হ্যাঁ, তারপরে আরাফাত ট্রেডার্স, বেতন, ভাড়া, ব্যাংক সুদ। ঠিক আছে, এবার তাহলে কিভাবে লিখব, এই তো দেয়া আছে। আমি যেটা বলেছিলাম প্রথমে হচ্ছে প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে, ৩ ঘর নগদান বই লিখতে হবে, তারপরে যে ছক দেখিয়েছি সেই ছক অনুযায়ী ছকটা আঁকতে হবে, তারপরে তারিখের ঘরে প্রথমেই সন দিতে হবে, কত সালের সেটা দিতে হবে। আমাদের মার্চের ১ তারিখে ছিল নগদ উদ্বৃত্ত ৯৩০০ টাকা, সেটা আমরা নগদের ঘরে ব্যালেন্স বিডি হিসাবে লিখলাম, আর ক্রেডিট ব্যালেন্স যেহেতু ছিল ক্রেডিট পার্শ্বে ব্যাংকের কলামে আমরা টাকাটা লিখে দিলাম। মার্চের ৫ তারিখে বলা ছিল আশরাফের কাছ থেকে ৫০০০ টাকা পাওয়া গেল চেক, তার মানে চেক যেহেতু সেজন্য ব্যাংকের কলামে লিখলাম। ৭ তারিখে বলা ছিল মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে, তাই ব্যাংকের ঘরে টাকাটা লিখলাম, প্রদানের কলামে লিখলাম উত্তোলন। ৯ তারিখে বলা ছিল আশরাফের কাছ থেকে ৬৫০০ টাকা পাওনার পরিবর্তে ৬৪০০ টাকা পাওয়া গেল, তার মানে ১০০ টাকা বাট্টা, তাই বাট্টার ঘরে বাট্টা ১০০ টাকা লিখলাম এবং ব্যাংকের ঘরে ৬৪০০ টাকা। এরপরে ১৩ তারিখে বলেছে ক্রয় করেছে ২০০০ টাকা নগদে কিনেছে, ২০০০ টাকা নগদে প্রদান করেছে এবং ১০০০ টাকার চেক প্রদান করেছে, তাই ব্যাংকের কলামে এটা লিখলাম। ১৯ তারিখে বলেছিল ২০০০ টাকার চেক পাওয়া গেল, ২০০০ টাকার চেক পাওয়া গেল যার কাছে আমরা ২২০০ টাকা পেতাম, তার মানে ২০০ টাকা হচ্ছে বাট্টা আর ব্যাংক হচ্ছে, এখন যেহেতু কারোর নাম দেয়া নেই তাই আমরা পাওনাদার লিখলাম এখানে। ২১ তারিখে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে যেহেতু জমা দিল তাই ব্যাংকের ঘরে টাকা বেড়েছে ১০০০০ টাকা, এখানে লিখব আমরা মূলধন। এবারে ৯ তারিখে আমরা এই যে আরাফাতের কাছ থেকে যে ৬৪০০ টাকা পেয়েছিলাম এইটা কিন্তু ডিজনার হয়েছে, চেকটা ব্যাংক গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে, তাই এটাকে বিপরীত দাখিলা দিতে হবে। অর্থাৎ এইখানে ব্যাংকের ঘরে আমরা ডেবিট পার্শ্বে দেখিয়েছি, এখানে আমরা ক্রেডিট পার্শ্বে দেখাবো। এখানে প্রাপ্তির ঘরে যা লিখেছিলাম ঠিক একই লেখা এখানে লিখতে হবে। ২৭ তারিখে বেতন দেওয়া হয়েছে কিভাবে, নগদে, তাই নগদের ঘরে। আর ২৭ তারিখে ভাড়া দেওয়া হয়েছে কিভাবে, চেকের মাধ্যমে, তাই ব্যাংকের কলামে ৬০০০ টাকা। ৩১ তারিখে ব্যাংক আমাদের কাছ থেকে সুদ নিয়েছে ৪০০ টাকা, সেই সুদ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হিসাব বসালাম, এবার লেনদেন যেগুলি ছিল সেগুলি করলাম, এখন ব্যালেন্স বিডি সিডি নির্ণয় করার পালা। আচ্ছা, প্রথমেই যেটা করতে হবে ডেবিট পার্সটা নগদের ঘর যেহেতু যোগ করতে হবে, আমি প্রথমে যোগ করব
এটা 9,300 টাকা, যেই পাশ বড় হবে সেই পাশ যোগ করতে হবে, এটাই বলেছিলাম। এখন দেখা গেল ব্যাংকের আমার এই পাশে যে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা যোগ করলে 21,400 হয়, যেটা এই পাশের কলাম থেকে এই পাশের কলাম বড়। তাই হচ্ছে আমি ডেবিট পাশের 2টার যোগফল টানলাম, একই যোগফল আমি ক্রেডিট পাশে নিয়ে আসলাম। তবে একটা বিষয় মনে রাখতে হবে, বাট্টার বিষয়টা কোনো ব্যালেন্স নির্ধারণ করার কিছু নেই। বাট্টারটা যে পাশে যেই টাকা হবে সেইটাই বসাই দিতে হবে। যেমন এই পাশে যোগ করলে 100 বসাইলাম, এই পাশে যোগ করলে 200 হয়, 200 বসাইলাম, এখানে কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, চেঞ্জ শুধু হচ্ছে এই জায়গাটাতে। অর্থাৎ এইখানে আমি ডেবিট পাস যোগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো সেম অ্যামাউন্ট আমি টেনে এই পাশে নিয়ে আসলাম। এবারে দেখতে হবে কত টাকার এখানে ঘাটতি আছে। এখানে 3, 2, 5 হওয়ার কথা 9,300, তাহলে 9,300 হতে আরও কত টাকা লাগবে? 4,300 টাকা লাগবে। এইখানে এটা যোগ করলে যা হয় তা 21,400 টাকা হতে আরও 900 টাকা লাগবে। এবারে ব্যালেন্স বের করলাম। এই ব্যালেন্সটার হচ্ছে এই যে ব্যালেন্স দুটো আমি বের করলাম, এই ব্যালেন্সের নাম দিতে হবে ব্যালেন্স সিডি, অর্থাৎ ক্যারিড ডাউন, এই নিচে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এবং এই সিডি সবসময় খেয়াল করতে হবে, যখনই আমি সিডি লিখব তারিখটা দিতে হবে যে মাসের আমি অঙ্ক করব ওই মাসের শেষ তারিখ, তার মানে মার্চের শেষ তারিখ হচ্ছে 31শে মার্চ। এবারে এই ব্যালেন্সটা যেহেতু সিডি, তার মানে এই ব্যালেন্সটা আমি নিচে নিয়ে আসবো। এখানে নগদের কলামে যেই টাকা ছিল এটা নগদের পাশে, ব্যাংকের কলামে যেই টাকা ব্যালেন্স সেটা ব্যাংকের পাশে, এবং এইটার নাম দিতে হবে ব্যালেন্স বিডি। অর্থাৎ পরবর্তীতে যখন আমরা এপ্রিল মাস শুরু করব তখন এই ব্যালেন্সটা থেকে আবার শুরু করব। এই যে এখানে যেরকম ব্যালেন্স থেকে শুরু করেছি একইভাবে শুরু করব। সুতরাং এই বাট্টার যে ঘরটা, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা যা আছে ঠিক সেম হচ্ছে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মতো 3 ঘোড়া নগদান বইয়ের উদাহরণ নাম্বার 3। এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।